লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলা ভাষার ইতিহাস নিয়ে। আমাদের সাথে আছেন শামসুজ্জামান মানিক, ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক, গবেষক। হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই। বাংলা দীর্ঘদিন পরাধীন ছিল, দীর্ঘ সময়। বাংলা ভাষাও তো আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাই নাই, বাংলা ভাষা রাজভাষা ছিল না। তাহলে বাংলা ভাষাটা টিকলো কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকা সত্ত্বেও? এখানে ফার্সি ভাষা রাষ্ট্রভাষা ছিল, রাষ্ট্র কার্যক্রম মুসলিম যুগে তো মুসলিম যুগে, হ্যাঁ, ফার্সি ভাষায় দীর্ঘকাল চলতো, তারপরে ইংরেজি ভাষায় চলেছে। তা সত্ত্বেও বাংলা ভাষা এখানে টিকে আছে কিভাবে? শুধু তাই না, এটা বিকাশ লাভও করেছে আবার। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যেটা দেখা যায় সাধারণত যে কোনো ভাষার বিকাশের পেছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা একটা খুব বড় প্রভাবক বা খুব বড় ঘটনা, ফ্যাক্টর হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলার কোথায় কতটুকু ছিল? এই সেন যুগের আগে পাল যুগ সম্পর্কে আমরা জানি যে বাংলা ভাষা চর্যাপদের সাহিত্য থেকে বোঝা যায় বাংলা ভাষা জন্ম নিচ্ছে, আদিরূপ। আজকের বাংলার আদিরূপ দেখতে পাচ্ছি আমরা। হতে পারে রাষ্ট্রীয় কাজকর্ম ওই বাংলা ভাষায় হতো কিনা আমরা তো জানি না। এখন সেনদের সময় যেটা বোঝা যায়, সংস্কৃত হতো, রাজকীয় বা রাষ্ট্রীয় হতো কাজকর্ম হতো। এই বাংলায় কতটা সেখানে মানে স্থান পেত সেটা আমরা ওইভাবে বলতে পারি না। আর সেনদের পরে ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খালজির বাংলার এই অংশটা দখলের পরে তো আরো গেল। তখন তো মুসলিম যে যুগ, এটা হচ্ছে ফার্সি আধিপত্যের যুগ। ফার্সি ভাষাই রাজকীয় ভাষা হিসেবে তখন ব্যবহৃত হতো, রাজকীয় কাজকর্ম সব ফার্সি ভাষায় হতো। তো সেখানে বাংলা ভাষার তো জায়গা থাকার কথা না। এটা কারণ রাষ্ট্র একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভাষার বিকাশের ক্ষেত্রে, জনগোষ্ঠী জাতির বিকাশের ক্ষেত্রে যেমন, ভাষার ক্ষেত্রে তেমন রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র মানে সমর শক্তি, যুদ্ধ শক্তি নাই তাহলে মানে সেই জনসমাজ বা সেই সমাজের কি থাকে? তাহলে পলিথিন হয়ে থাকবে, ভাষাও তার রক্ষা নাও পেতে পারে। তাহলে বাংলা ভাষার এই যে শক্তিশালী একটা অবস্থা আমরা দেখি এখন, এর পিছনে নিশ্চয়ই একটা শক্তিশালী পটভূমি আছে। আমার যেটা সন্দেহ করি, আমি এটার এই উৎপত্তিটা মানে পেছনের শক্তিটাকে খুঁজতে গিয়ে আমি রাষ্ট্র খুঁজি, তো সম্ভবত ওই নদিয়ায় নবদ্বীপ, লক্ষণ সেন রাজধানী যেটা ছিল, রাজধানী তখন রাজা যেখানে যেত রাজধানী সেখানে যেত, আরো রাজধানী আরো ছিল, কিন্তু প্রধান রাজধানী ছিল নবদ্বীপে লক্ষণ সেনের, যেখান থেকে তিনি পালালেন বখতিয়ার খালজির আক্রমণের পরে। সম্ভবত কারণ বখতিয়ার খালজি তো ব্যাপক ম্যাসাকার করেছে। হ্যাঁ, যে লোক, যে হানাদার নালন্দা বিশ্ববিদ্যালয়ের 10,000 ছাত্র, 2,000 শিক্ষক, অগণিত সংখ্যক ভিক্ষুণীকে হত্যা করতে পারে, 90 লক্ষ পুস্তক ধ্বংস করতে পারে আগুনে জ্বালিয়ে, 3 মাসের উপর আগুন জ্বলেছিল, ধরে মানে ওই ছাই হতে ভস্মীভূত হতে সময় নিয়েছিল। তাদের পক্ষে অনেক বেশি মানে গণহত্যা চালানো স্বাভাবিক ব্যাপার। তাহলে রাজধানীর উপরের তলার মানুষ সব পালিয়েছে যে দিকে পারে। আমার অনুমান লক্ষণ সেন তো বিক্রমপুরে চলে এলেন, পূর্ববঙ্গের বিক্রমপুরে পালিয়ে এলেন, এখানে তার রাজধানী করলেন। একটা পর্যায় পর্যন্ত এটা সেনদের রাজধানী ছিল, স্বাধীন ছিল। এখানে তার পণ্ডিতদের একটা বড় অংশ চলে এসেছিল। এরপরে
যেটা হচ্ছে এই পণ্ডিতরা বাংলা যখন জয় হয়ে গেল, কোথায় যাবে এরা? নিগড়ি ছিল ত্রিপুরা, শক্তিশালী হিন্দু রাজ্য। আমার অনুমান হচ্ছে এই পণ্ডিতদের একটা বড় অংশ ত্রিপুরায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আর ত্রিপুরা শক্তিশালী রাষ্ট্র ছিল, মুসলমানরা কিন্তু জয় করতে পারেনি ত্রিপুরা রাজ্যকে, কখনো পারে নাই। এবং কুমিল্লা পর্যন্ত তাদের সীমানা ছিল, কিন্তু কুমিল্লাও ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এক সময়, স্বাধীন ত্রিপুরা রাজ্যের অংশ ছিল, ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। তো অনুমান করি আমি, এই যখন বিক্রমপুরের যখন পতন হলো, এই পূর্ববঙ্গ যখন মুসলমানরা দখল করলো, তখন এই ত্রিপুরা রাজ্যে একটা বড় অংশ আশ্রয় নিয়েছিল। বিক্রমপুর থেকে এখানে তারা স্থানান্তরিত হলো, পণ্ডিতদের একটা বড় অংশ। এবং ত্রিপুরা রাজ্যের রাজারা বাংলা ভাষায় রাজকার্য পরিচালনা করত, রাষ্ট্রভাষা ছিল বাংলা। তারপরে রাষ্ট্রভাষা ছিল বাংলা, রাজকীয় কাজকর্ম হতো বাংলায়। সে বাংলা আমি কিছুটা পড়েওছি। ওই আগে বাংলায় এখনো বোধহয় লেখা হয়, আমি বলতে পারবো না এখন কতটা চলে, চালু আছে। তো জমির দলিল আমি দেখেছি, জমির দলিল বাংলা যেভাবে লেখা হয় আগে আমি দেখেছিলাম, ঠিক সেইভাবে ওখানকার বাংলা, মানে ওই বাংলা চালু ছিল ত্রিপুরা রাজ্যের রাজকীয় ভাষা হিসেবে। কাছাকাছি বাংলা ছিল আবার চাকমা রাজ্যে। তবে দুটো স্বাধীন রাষ্ট্র, চাকমা রাজ্য তো স্বাধীন, মোগলের চাকমা রাজ্যের ভাষাও তো বাংলা ছিল, রাষ্ট্রভাষা, রাজকীয় ভাষা বাংলা, রাষ্ট্রভাষা ছিল বাংলা। হ্যাঁ, রাজকীয় ভাষা বাংলায়, বাংলায় কাজ হতো। তো চাকমা রাজাদের মানে বাংলা ভাষাটা আমি পড়ি নাই, শুনেছি, পড়ি নাই, মানে পাই নাই, ওইরকম কোন দলিল আমি পাইনি। আমি ওইভাবে সিরিয়াসলি খুঁজলে হয়তো বের করতে পারতাম, আমি পাইনি, চেষ্টা করেছিলাম, ওইভাবে পাইনি। কারণ যে রাজকীয় যে ভান্ডার ছিল, রাজপ্রাসাদ তো পানি নিচ্ছে এখন, কাপ্তাই হ্রদের, পাকিস্তান আমলে যে কাপ্তাই হ্রদ দিল, তলিয়ে গেছে সমস্ত রাজপ্রাসাদ, তলিয়ে গেছে, রাজধানী তলিয়ে গেছে, কিছু নাই। ফলে ওগুলো রক্ষা কি করবে? রাজকীয় দলিল টলিল যাচ্ছিল, হয়তো কিছু আছে, আমি পাইনি, আমি দেখি নাই আর কি। তো শুনেছি বাংলা ভাষা ছিল তাদের রাজভাষা। বাংলা ভাষা মানে আমাদের এখন যে বাংলা ভাষা আমরা যেটা ব্যবহার করি, কথা বলি, এটা তো কলকাতা পরবর্তীকালে ইয়ে করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো এটাকে সংগঠিত করেন, তাকে যেন বাংলা ভাষার গদ্য, বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এটাকে আরো আধুনিক পরিশীলিত রূপ দিয়েছিলেন, যে ভাষায় মোটামুটি আমরা কাছাকাছি এখন কথা বলি আর কি। এই বাংলাটা মানে এখন এইভাবে মানে দাঁড়িয়েছে। এর পেছনে হচ্ছে আমি এই ত্রিপুরা রাজ্য আর চাকমা রাজ্য, এই দুটো রাজ্যের ভূমিকাকে আমি দেখতে পাই। ভাষার পেছনে রাষ্ট্র থাকার কথা। আসামের ভাষা বাংলা ভাষার কাছাকাছি, আসাম ভাষা আলাদা রাষ্ট্র। আসাম সবসময় স্বাধীন রাষ্ট্র ছিল, মোগলও দখল করতে পারেনি, অধিকার করতে পারেনি, ব্রিটিশরা করেছিল, তার আগে মতো স্বাধীন রাষ্ট্র আসাম, তাদের আলাদা ভাষা। উড়িয়াও শক্তিশালী ভাষা হিসেবে টিকে গেছে, আলাদা, বাংলার কাছাকাছি, খুব কাছে ভাষা, মনে হয় যেন বাংলার একটা রূপ, যেমন অসমীয়া ভাষাকে মনে হয় তাই। তো এখন এই ভাষাগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো নিয়ে ওইভাবে গবেষণা তো হয় না আমাদের এখানে। এই যে আমি যে কথাগুলো বললাম, প্রশ্নের উত্তরও তো অনুসন্ধান হয় না, আমি দেখি নাই আর কি ওইভাবে। মানে এটা বোঝার ব্যাপার আছে। মুসলিম অনেকে বলে মুসলিমদের পৃষ্ঠপোষকদের বাংলা টিকেছিল, মুসলিমদের পৃষ্ঠপোষক বাংলায় হবে, তো বাংলা অক্ষরিত থাকার কথা না, আরবিতে লেখার চেষ্টা করতো। এই যে কবি আলাউল আরো যাতে পাওয়া যাচ্ছে, আরবি ভাষায় বাংলা, আরবিতে চর্চা করতো বাংলা তো মানে এই বাংলায় থাকতো না। এবং কি হতো কে জানে, মুসলিম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা। আমার এই জন্য খালি মনে হয় যে দুটো রাষ্ট্র, চাকমা আর হচ্ছে ত্রিপুরা,
এই দুটো রাষ্ট্রের ভূমিকা বুঝতে না পারলে বাংলা ভাষার উৎপত্তি বিকাশ এগুলো আমরা বুঝতে পারবো না। এটা আরো গবেষণা করাবো, আমি সেভাবে মনোযোগ দিতে পারিনি, চিন্তা করেছি আর কি যখন আমি এগুলো পড়েছি। আর পার্বত্য চট্টগ্রামে যখন গিয়েছিলাম তাদের সঙ্গে যখন ইন্টারাকশন করেছি, কথাবার্তা বলেছি, আমি তো পাহাড়ি ভাষায় কথা বলতে পারতাম না, চাকমা ভাষায় না, আর আমি তাদের ভাষা বুঝতাম, কিন্তু বোঝার চেষ্টা করেছি বাংলা ভাষার সঙ্গে নৈকট্যের দিকটা। আর এই যে শুনেছি যে রাজকীয় কাজকর্ম হতো চাকমাদের, আর ত্রিপুরা রাজভাষা এই রাজকীয় আমি নথি পড়েছি, কিছুটা পড়েছিলাম। এগুলোতে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু নতুনভাবে ভাবার দরকার। বাংলা ভাষার উৎপত্তির ক্ষেত্রে এদের ভূমিকাটা, এই দুটো রাষ্ট্র, আবার বলছি রাষ্ট্র, এটার কোনো তুলনা হয় না। রাষ্ট্র বলে যুদ্ধ শক্তি, যুদ্ধ সক্ষমতা, অন্য রাষ্ট্র অন্যের আক্রমণ থেকে বাঁচার সক্ষমতা থাকতে হয়। এই যে যার থাকে সেটি হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রহীন সমাজ নিজেকে রক্ষা করতে পারে না, সে কারো অধীনস্থ হবে। এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হচ্ছে যে কোনো ভাষার উত্থানের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করতে পারে, করার কথা।